দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। চলো, তো আমরা আজকে যে সাবজেক্টটা স্টার্ট করব, অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, আমাদের বিটেক ফোর্থ সেমিস্টার। সাবজেক্টের নাম কি? অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স। ঠিক আছে, অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স। তো লাস্ট সেমিস্টারে তোমরা যে সাবজেক্টটা পড়েছো সেটা ছিল থার্মোডাইনামিক্স, তারই অ্যাপ্লাইড কিছু পার্ট এর মধ্যে রয়েছে, তারই এক্সটেনশন কন্টিনিউয়েশনস এজ এ চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু পার্ট এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এর জন্য লাস্ট সেমিস্টারের যে পার্টটা তোমরা পড়েছো বেসিক আন্ডারস্ট্যান্ডিং বেসিক্স অফ থার্মোডাইনামিক্স, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ছিল, খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ছিল। যে সাবজেক্টে কিছু কিছু যে কটা চ্যাপ্টার ছিল, আশা করব সব কটাই তোমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পেরেছো। তো সেগুলোও ধীরে ধীরে যে একটা রিক্যাপের প্রয়োজন থাকবে। তো যদি তোমরা কিছু কিছু জায়গা সবসময় যে পুরোটা মনে থাকবে সেটা নয়, যদি ভুলে গেছো বা ভুলে যাও মনে হয়, বেসিক পার্টগুলো একটু করে রিভাইজ করে নেবে। একবার দুবার জাস্ট চোখ বুলিয়ে নিলেই তোমরা কিন্তু দেখবে জিনিসটা মাথায় চলে আসবে। ঠিক আছে, যে যেমন মেনলি এনার্জি অ্যানালিসিস যে পার্টগুলো ছিল, যেমন তোমাদের একটা ছিল দুটো এনার্জির টাইপ, কি কি ছিল মনে আছে? দুটো ডিফারেন্ট ক্যাটাগরি যে আমরা নিয়ে আলোচনা করেছিলাম মেনলি, একটা ছিল হিট আর একটা ওয়ার্ক। হিট আর ওয়ার্ক। তো ওই হিট আর ওয়ার্ক এই দুটো নিয়েই কিন্তু আমাদের মেন আলোচনা, বা কনভার্সন অফ হিট ইন্টু ওয়ার্ক, বা লোয়ার গ্রেড এনার্জি ইন্টু হায়ার গ্রেড হায়ার ফর্ম অফ এনার্জি, সেটাই আমরা কিন্তু এখানে দেখবো। ঠিক আছে, তো তোমরা যদি সিলেবাসটা ভালো করে দেখেছো দেখবে এখানে 6টা ইউনিট দেওয়া আছে, যার মধ্যে বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকমের টপিক দেওয়া রয়েছে। তো আমরা ইউনিট 2 থেকে স্টার্ট করব। ঠিক আছে, সব থেকে মেজর ইম্পর্টেন্ট ইউনিট, যেটা বোঝার ইউনিট রয়েছে এখানে, পুরো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এবং পাওয়ার জেনারেশনের যে মেন সাইকেল এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট মডিফিকেশনস, সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো দেখবে প্রথমেই তোমাদের ওখানে ইউনিট 2 দিয়ে স্টার্ট করব। ইউনিট 2 তে ফার্স্ট যে সাইকেলটার কথা বলা হয়েছে সেটা ভেপার পাওয়ার সাইকেল, বা যেটাকে আমরা বলে থাকি র্যানকাইন সাইকেল। তো যারা ডিপ্লোমা করে বিটেক করছো তারা অলরেডি এই সাইকেলটা পড়েছো ডিপ্লোমাতে, আর যারা ডিরেক্ট বিটেক করছো তাদের ক্ষেত্রে এই জায়গা সাইকেলটা নিউ, বাট কোনো অসুবিধার কিছু নেই, পুরো জিনিসটাকে আমরা আলোচনা করব। আর তো ফার্স্ট আজকে হেডিং করো র্যানকাইন সাইকেল বা ভেপার পাওয়ার সাইকেল। সাইকেলটার নাম হচ্ছে ভেপার পাওয়ার সাইকেল, যেটাকে বলা হয় র্যানকাইন সাইকেল। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই নাম থেকে কি দেখতে পাচ্ছ, ভেপার পাওয়ার সাইকেল। তো ভেপারের এখানে সিগনিফিকেন্স কি? কেউ বলতে পারবে, চেষ্টা করবে? বা এটাকে কিন্তু অনেক সময় স্টিম পাওয়ার সাইকেলও বলা হয়। স্টিম বা ভেপার এগুলো কি? দিস আর দ্য ওয়ার্কিং ফ্লুইড বা ওয়ার্কিং মিডিয়াম। যখন এই সাইকেলটা ডিটেলসে পড়বো বুঝতে পারবে। আর পাওয়ার সাইকেল, পাওয়ার সাইকেল কেন বলছে, এনি আইডিয়া? কোনো গেস করতে চাও? স্যার অ্যাকচুয়াল ফিল্ড পাওয়ার প্ল্যান্টে এই প্রসেসের মাধ্যমেই যখন হিট জেনারেট হয় বা পাওয়ার জেনারেট করা হয়। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট বা যেটা রিয়েল অ্যাকচুয়াল পাওয়ার প্ল্যান্টে এই সাইকেলটাই ব্যবহার করা হয়, সেই জন্য পাওয়ার বলছে না, এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পাওয়ার জেনারেটিং সাইকেল, ওই জন্য এটার নাম পাওয়ার সাইকেল। ঠিক আছে, অ্যান্ড এটা পাওয়ার প্ল্যান্টে ইউজ হয় বলে এর নাম পাওয়ার, সেটা কিন্তু নয়।
পাওয়ার প্ল্যান্ট মানে কি? একটা প্ল্যান্ট যেখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে। Yes, পাওয়ার sir. জেনারেশন থেকে পাওয়ার প্ল্যান্ট টার্মটা এসছে। আর এখানেও পাওয়ার সাইকেল মানে একটা সাইকেল, যে সাইকেল কি করছে, দ্য রিকোয়ারমেন্ট অর দ্য বেসিক আইডিয়া অফ দি সাইকেল ইজ টু জেনারেট পাওয়ার। মানে এটা থেকে কিন্তু আমরা ডিরেক্ট অ্যাজ এ আউটপুট কি পাবো, ওয়ার্ক আর পাওয়ার জেনারেশন র্যানকাইন সাইকেল থেকে। ঠিক আছে? তো ফার্স্ট যদি আমরা দেখি র্যানকাইন সাইকেলের ক্ষেত্রে, দেখবে লাস্ট সেমিস্টারে একটা জায়গায় আমরা দেখেছিলাম স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন আর স্টেডি ফ্লো ডিভাইসেস, যার মধ্যে আমরা বেশ কিছু ডিভাইস আলোচনা করেছিলাম, যেমন টারবাইন, কম্প্রেসার, পাম্প, বয়লার, কন্ডেন্সার, এর বিভিন্ন জিনিস আলোচনা করেছিলাম, যেগুলোতে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কিন্তু বসিয়ে তার ক্যালকুলেশন, হিট বা ইন টার্মস অফ এনথালপি তার ক্যালকুলেশন কিন্তু আমরা করেছিলাম। যদি একটু মনে করার চেষ্টা করো, দেখো বুঝতে পারবো বা মনে করতে পারবে। স্যার পাম্পের ক্ষেত্রে তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প হতে হবে। হ্যাঁ, পাম্প তো পাওয়ার, তোমার পাওয়ার প্রডিউসিং ডিভাইস নয়, পাম্প একটা পাওয়ার কনজিউমিংই ডিভাইস। পাম্প চালাতে গেলে বাইরে থেকে ইলেকট্রিক এনার্জি প্রোভাইড করতে হয় এবং সে তাতে কি করে, প্রেশারটা ইনক্রিজ করে। হ্যাঁ স্যার, ওই যেমন লিকুইড, সাকশন করে একটা 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 প্লেস থেকে অন্য প্লেসে হ্যাঁ, যেই মিডিয়ামটা নিয়ে যায়। প্লেসে না, মানে লোয়ার প্রেশার থেকে হায়ার প্রেশারে ট্রান্সফার করে। কিন্তু পাম্পের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, দ্য ওয়ার্কিং ফ্লুইড শুড বি 100% লিকুইড, মানে স্যাচুরেটেড লিকুইড হতে হবে। যেটা আমরা যখন গ্যাসে চলে আসবো, এরপরে তোমাদের দেখবে গ্যাস রেফ্রিজারেশন না, রেফ্রিজারেশন এখন তো করছি না। গ্যাস যখন পাওয়ার সাইকেলগুলো হয় তখন আমরা দেখবো পাম্প আমরা ব্যবহার করতে পারছি না। ইন প্লেস অফ পাম্প তখন আমরা কি ব্যবহার করবো, কম্প্রেসর। দুটোর আইডিয়া একই, দুটো কাজ একই করে, লোয়ার প্রেশার ওয়ার্কিং ফ্লুইডকে লোয়ার প্রেশার থেকে হায়ার প্রেশারে নিয়ে যায়, প্রেশারটা নিয়ে যায়। বাড়ায়, কম্প্রেস করে তার প্রেশার ইনক্রিজ করে। তো পাম্পের ক্ষেত্রে কি করা হয়, পাম্প কি শুধুমাত্র ওয়াটার লিকুইডকে হ্যান্ডেল করে, গ্যাস প্রেসারের যেটা কম্প্রেসার গ্যাসকে হ্যান্ডেল করে। বাকি ওদের দুজনের ওয়ার্কিং মোটিভেশন একই, বা দুজনের ওয়ার্কিং তোমার আলটিমেটলি কি বলবো, আউটপুট যেটা হয় সেটা কিন্তু সেম। লোয়ার প্রেসার থেকে আউটপুট ইনক্রিজ আছে। করে হায়ার প্রেসার, কম্প্রেস করে লিকুইডটাকে বা ওয়ার্কিং ফ্লুইডটাকে হায়ার প্রেসারে ট্রানজিট করে। যেটা আমরা দেখবো যে ইন কেস অফ এই র্যানকাইন সাইকেল আমরা কি থাকে, কন্ডেন্সারের পরে পাম্প থাকে, কন্ডেন্সার কন্ডেন্স করে, দেন আমরা পাম্প দিয়ে ওই কন্ডেন্সড লিকুইডটাকে আমরা বয়লারে পাঠাই। আমি দেখছি পুরো জিনিসটা যখন আলোচনা করছি দেখো আরো ক্লিয়ার হবে। তো ফার্স্ট যদি আমরা দেখি একটা বেসিক স্কিমেটিক ডায়াগ্রাম, যে কি কি ডিভাইস, কি কি কম্পোনেন্ট আমাদের রয়েছে ইন র্যানকাইন সাইকেল, আর তার প্রত্যেকটার নাম কি, প্রত্যেকটার কাজ কি, এটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করব, তারপর আমরা এর ডিটেলসে আরো যাবো সাইকেলটা। তো যদি ডিভাইসেস গুলো দেখি, ফার্স্ট আমি ড্র করে নিই, তারপর বলছি, আলোচনা করছি। ফার্স্ট এখানে ধরো বয়লার, একটা ডিভাইস হচ্ছে বয়লার। টারবাইন, স্যার সার্কুলার সিম্বল দিয়ে দিন, সার্কুলার সিম্বলটা তো টাইমিংটাকে ডিনোট করে। হুম, সার্কুলার সেকশন দিয়ে দিন, সার্কুলার সিম্বল যেটা হয় কোনটার? পাম্পের। না ঠিক আছে, পাম্প তুমি যে কোনো সিম্বলে দিতে পারো, পাম্প। প্রাইম ওভার।
কোনো অসুবিধা নেই, পাম্প এভাবেও ড্র করা যায়, পাম্প যেরকম ইচ্ছা দিতে পারো, গোলও দিতে পারো। কম্প্রেসারের ওকে। ক্ষেত্রে জেনারেলি গোল ব্যবহার করা হয়। তো পাম্প গোল করলেও কোনো অসুবিধা নেই, এটা একটা বেসিক ডায়াগ্রাম, এভাবেও আমরা করি বা গোল দিতে পারি, কোনো অসুবিধা, এখানেও তোমরা চাইলে পাম্পকে গোল দেখাতে পারো, পুরো একদম সার্কুলার। তাই দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পাম্প দেখাতে পারো, ঠিক আছে। তো এর ফ্লো এর তোমার প্রত্যেকটা পয়েন্টকে যদি আমরা নেমিং করি, তো আমরা ধরে নিচ্ছি বয়লারের এক্সিট হচ্ছে 1, টারবাইন ঢুকছে, টারবাইনের এক্সিট হচ্ছে 2, কন্ডেন্সারের এক্সিট হচ্ছে 3, আর পাম্পের এক্সিট হচ্ছে 4। ঠিক আছে পয়েন্টসগুলো। তো বয়লারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 4, বয়লারের এক্সিট পয়েন্ট 1, যেটা বয়লারের এক্সিট পয়েন্ট তার পরবর্তী ডিভাইস হচ্ছে টারবাইন, টারবাইনের এন্ট্রি পয়েন্ট 1, এক্সিট পয়েন্ট 2, যেটা টারবাইন এক্সিট পয়েন্ট 2 সেটা হচ্ছে কন্ডেন্সারের এন্ট্রি পয়েন্ট, কন্ডেন্সার 2 পয়েন্টে এন্ট্রি করছে, 3 পয়েন্টে এক্সিট করছে, এক্সিট পয়েন্টই হয়ে যাচ্ছে আবার ওয়ান সেকেন্ড এন্ট্রি টু দ্য পাম্প। আর পাম্পের এক্সিট 4, 4 মানেই সেটা আবার এগেন নেক্সট যে তোমার ডিভাইস সেটা বয়লার, তাহলে বয়লারের এন্ট্রি পয়েন্ট 4, এভাবে পুরো সাইকেলটা সাইক্লিক প্রসেসে কমপ্লিট হচ্ছে। তো এই ফিগার, এই পার্টিকুলার ফিগারটাকে কি বলে, দিস ফিগার ইজ নোন অ্যাজ স্কিম্যাটিক ডায়াগ্রাম। হুম। তো এখানে আরো কিছু জিনিস দেখাতে হবে, যেমন হোয়াট ইজ দ্য ফাংশন অফ বয়লার, কেউ বলতে পারবে বয়লারের কাজ কি? To heat the working fluid to the saturated temperature so that no wet steam in it. স্যাচুরেটেড টেম্পারেচারটা নয়, এখানে হিটিংটা হয় একটা কনস্ট্যান্ট প্রেশার। তো কনস্ট্যান্ট প্রেসারে হিটিং হতে থাকে, এর মেন কাজ আচ্ছা, হচ্ছে স্যাচুরেট টেম্পারেচারে গেলেই তো আপনার মানে হিট ওয়েট স্টিমটা থাকবে না তার মধ্যে, এরপরে সুপার হিটেড রিজনে যাবে। না, স্যাচুরেটেড যে হতে হবে তার কোনো মানে নেই, আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা যখন ড্র করব। স্যাচুরেশন টেম্পারেচারটা কিন্তু একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, যে টেম্পারেচারে ফেজ চেঞ্জটা হয়। হ্যাঁ, তো ফেজ চেঞ্জ হচ্ছে মানে স্যাচুরেশন টেম্পারেচারে লিকুইড থেকে ভেপার 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 কনভার্ট হচ্ছে। প্রত্যেকটা জায়গায় থাকবে, তার মানে একটা টেম্পারেচারের মধ্যে লিকুইডও থাকবে এবং সেম টেম্পারেচারে ও ভেপার কনভার্সন হতে স্টার্ট করবে। তার মানে তার কোয়ালিটি অফ দ্য স্টিম, যেটা আমরা দেখব যে তোমার এক্স দিয়ে ডিনোট, ড্রাইনেস ফ্যাক্টর। ড্রাইনেস, ড্রাইনেস ফ্যাক্টর সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হতে হতে স্টার্টিং ফ্রম এক্স ইকুয়ালস টু জিরো ও মুভ 0 থেকে 100% হবে, এবং 100% হয়ে গেলেই ওটা পুরো হ্যাঁ, ভেপারে হ্যাঁ, কনভার্ট হয়ে যাচ্ছে। এক্স ইকুয়ালস টু ওয়ানে মুভ করছে এবং তারপর ধীরে এগেন ফার্দার হিটিং হয়ে সুপার হিটেড জোনে গিয়ে কিন্তু তোমার এন্ড হচ্ছে, ভেপার রিজনে তখন সুপার হিটেড রিজনে পৌঁছাবে। ফাইনালি যে এন্ড পয়েন্ট ওয়ান। তো ওই জন্য এই হিটিংকে আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার বলতে পারবো না কখনো, বা স্যাচুরেশন টেম্পারেচার হিটিং এটা ইউজ করবো না। আমি যখন ডায়াগ্রামটা ড্র করবো দেখাচ্ছি, সবসময়তেই আমাকে বলতে হবে এটা একটা কনস্ট্যান্ট প্রেশার, ঠিক আছে। তো বয়লারে যে হিটিং হয় সেটা হয় কনস্ট্যান্ট প্রেশারে, বয়লারের ফার্নেস থেকে যে হিট জেনারেট হয় এবং সেটা কি করে ওয়ার্কিং ফ্লুইডকে হিট করে, তার ফলে ফার্নেস থেকে একটা ওয়ার্কিং ফ্লুইডের মধ্যে টেম্পারেচার গেইন করে, ওয়ার্কিং ফ্লুইড মানে হিটিং হচ্ছে টু সিস্টেমের মধ্যে হিটিং হচ্ছে, তাহলে দিস ইজ পজিটিভ হিট, মানে হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম। হিটের নোমেনক্লেচার যদি মনে থাকে দেখবে হিট সাপ্লাইড টু দ্য সিস্টেমকে আমরা বলেছিলাম পজিটিভ, আর হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেম ইজ কনসিডার্ড অ্যাজ নেগেটিভ হিট। তো পজিটিভ হিট এখানে আমি এটাকে কিউ, তুমি বয়লারের জন্য যেভাবে নাম যায় যেরকম ইচ্ছা দিতে পারো, আমি কিউ ওয়ান বললাম বা দুটো নাম দিয়ে রাখছি, কিছু কিছু বইতে যদি দেখো দেখবে কিউএস বলা থাকে, সাপ্লাইড হিট।
বা কিউবি বয়লার হিট যেরকম ইচ্ছে থাকতে পারে, Q1 দিয়ে আমি লিখছি। দেন বয়লারের ডায়াগ্রামটা ড্র করলে তখন বুঝতে পারবে, ডায়াগ্রাম যদি টিএস ডায়াগ্রামটা ড্র করি, আসলে এখানেই ড্র করতে পারলে ভালো হতো। দাও দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি, একটু ছোট হবে বাট এখানেই দেখাচ্ছি, সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো টিএস ডায়াগ্রাম এখানে ছোট করে দেখাচ্ছি, দরকার পড়লে নেক্সট পেজে বড় করে আবার দেখিয়ে দেবো, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেকেন্ড। হুম, তো তোমার এটা হয় 4 1, সরি 4 ভুল বলে দিলাম, এটা 4 1 2 3। ঠিক আছে, তো 4 পয়েন্ট কোথায়, এখানে, আর 1 পয়েন্ট হচ্ছে আমাদের এখানে। তো 4 পয়েন্ট এখানে হচ্ছে, এটা 4 পয়েন্ট, এটা হচ্ছে 1 পয়েন্ট। তাহলে বয়লারে যে হিটিং স্টার্ট হচ্ছে কোন রিজিয়নে, যদি এই রিজিয়ন তিনটে মনে আছে তো, 4 to 1 এখানে একটা রিজিয়ন ছিল, ভেতরে একটা রিজিয়ন, ভেতরে রিজিয়ন অন্য অন্য মার্কিং করি, আর এটা একটা রিজিয়ন। ক্রস যে রিজিয়নটা ছিল এটা কি, লিকুইড সাবকুল রিজিয়ন, কমপ্লিট 100% লিকুইড। তারপর এই কার্ভটার কি নাম ছিল, স্যাচুরেটেড লিকুইড কার্ভ। এই দিকের এই পয়েন্ট ছিল ক্রিটিক্যাল পয়েন্ট, এই পাশে কার্ভটার নাম কি, স্যাচুরেটেড ভেপার কার্ভ। এদিকটা সুপার হিটেড রিজিয়ন, আর মাঝেরটা কি ছিল, মিক্সচার লিকুইড ভেপার মিক্সচার রিজিয়ন। এই তো তিনটে রিজিয়ন পুরো কার্ভটার ডেসক্রিপশন ছিল। তাহলে যখন 4 নাম্বার, এত কিছু বলার একটাই কারণ, যখন 4 নাম্বার স্টেটে ছিল তখন এই পয়েন্টটা কি পয়েন্ট ছিল, পুরোপুরি লিকুইড রিজন ছিল, বিকজ পাম্পের এক্সিট মানে লিকুইডই থাকবে। এবং সেটা কোন প্রেসারে ছিল, এই উপরের প্রেসারটা হচ্ছে P1 আর নিচের প্রেসারটা হচ্ছে P2। P1 ইজ গ্রেটার দ্যান P2, হায়ার প্রেসারে ছিল। এটা 4 থেকে 1, দিস ইজ এ কনস্ট্যান্ট প্রেসার লাইন, কনস্ট্যান্ট প্রেসারে এখানে হিটিং হচ্ছে, যার ফলে Q1 হিট সাপ্লাই করা হচ্ছে, তাতে তিনটে আলাদা আলাদা রিজিয়নে হিট হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি 4 থেকে 1, এই সরি 4 থেকে এই পয়েন্ট অব্দি কোনো নাম দেওয়া নেই। তো এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচার পয়েন্ট যদি বলো, টি স্যাট। এই পয়েন্টটা ছিল কি T4। আরও যদি এখানে যাও তো এই পয়েন্টটা কত হবে, T1, যেটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার পয়েন্ট। তো T4 থেকে T1 এখানে ফার্স্ট ফেজ অফ হিটিং হলো বয়লারের মধ্যেই। এতে কি হলো, নর্মাল সাবকুলড লিকুইড সে কনভার্ট হলো কোথায়, স্যাচুরেটেড লিকুইডে। বিকজ দেখো এই পয়েন্টটা যদি আমি এ বলি, এ পয়েন্ট কোথায়, স্যাচুরেটেড লিকুইড কার্ভের উপর রয়েছে। স্যাচুরেটেড লিকুইড কার্ভ তার উপর রয়েছে, মানে কি এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট অ্যাট P1 প্রেসার। দেন এগেন হিটিং হলো আরও,
এ এ থেকে আমি ধরে নিচ্ছি এটা বি, এ থেকে যদি বি পয়েন্ট অব্দি হিটিং হয়, যেটা হচ্ছে কি অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার তো পুরোটাই, বাট এই ফেজটাতে কনস্ট্যান্ট টেম্পারেচারে হিটিং হচ্ছে, এই টেম্পারেচারটাকে বলে স্যাচুরেশন টেম্পারেচার। বিকজ এই টেম্পারেচারে কিন্তু ফেজ চেঞ্জটা স্টার্ট হলো, ফেজ চেঞ্জ ইনিশিয়েট হলো। এখানে কি ছিল, এক্স এর ভ্যালু 0, এখানে গিয়ে এক্স এর ভ্যালু কত হবে 1। ড্রাইনেস ফ্র্যাকশন, ড্রাইনেস ফ্র্যাকশন ইকুয়ালস টু 0, মানে এখানে কমপ্লিট লিকুইড, একটু বিন্দুমাত্র কোনো পোর্শনও ওয়ার্কিং ফ্লুইডের ড্রাই নেই, মানে এয়ার ভেপার স্টিম কনভার্সন হয়নি, নেই, স্টার্ট হবে এখান থেকে, ইনিশিয়েট হবে। কোনো মিক্সচার নেই, যত পিওর রাইট ওয়েট। সাইডে মুভ করব তত আমাদের কিন্তু কি ওয়াটার ধীরে 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 হিটিং হতে হতে কনভার্ট হবে ভেপার বা স্টিম ফেজে, এবং যখন বি পয়েন্টে পৌঁছাবে তখন কি হবে, স্যাচুরেটেড ভেপার, মানে আর কোনো লিকুইড এর মধ্যে থাকবে না, পুরোটাই ভেপারে কনভার্ট হবে, স্যাচুরেটেড ভেপার। তো সেটা হলো এ থেকে বি। এরপর বি ছাড়িয়ে যখন 1 দিকে এগোচ্ছে পয়েন্টটা এই লাইনে, এই রিজিয়নটাকে বলে সুপার হিটেড রিজিয়ন। মানে স্যাচুরেশন হওয়ার পরেও যদি আমরা হিটিং কন্টিনিউ করি অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার, তো ধীরে ধীরে আরো টেম্পারেচার বাড়তে থাকবে এবং একটা ম্যাক্সিমাম টেম্পারেচার পয়েন্টে রিচ করবে, যেটাকে এখানে আমরা 1 পয়েন্ট বলছি, মানে এন্ট্রি টু দ্য টারবাইন। তো টেম্পারেচার আরো বাড়লে এর কি হবে, টেম্পারেচার আরো বাড়লে এর অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার এনথালপি বা এনার্জি লেভেলটা ইনক্রিজ হচ্ছে। প্রেশারটা তো কনস্ট্যান্ট, বাট টেম্পারেচার বাড়ার ফলে এর এনার্জি লেভেল এনথালপি বাড়ছে। বাড়লে সুবিধা কি, আমরা সবসময় চাইবো আমাদের এন্ট্রি টু দ্য টারবাইন পয়েন্ট, যদি নোটিস করো দেখবে ইট ইজ দ্য এন্টায়ার সাইকেলের মধ্যে ম্যাক্সিমাম প্রেশার ম্যাক্সিমাম টেম্পারেচার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচার পয়েন্ট, আর P1 প্রেশার হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার। তো তার মানে H1 enthalpy at state 1 is the maximum enthalpy in the entire system, entire cycle, পুরো সাইকেলের মধ্যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন প্রেশার, ম্যাক্সিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম এনার্জি পয়েন্ট। কারণ আমরা চাইবো টারবাইন কি করে ওয়ার্ক প্রডিউস করে, তো আমরা চাইবো টারবাইনে যখন আমরা এনার্জিটা কনভার্সন হবে, তো এন্ট্রি টু দ্য টারবাইন পয়েন্টে যেন এনার্জি সব থেকে বেশি থাকে, দেন অনলি উই ক্যান হ্যাভ ম্যাক্সিমাম এনার্জি অ্যাজ অ্যান আউটপুট অর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য এন্টায়ার সাইকেল। ঠিক আছে, তো সেই জন্য ফর এটা হলো পয়েন্ট 1, যেখানে বয়লার হিট করবে, হিটটা সাপ্লাই করবে বয়লার, সাপ্লাই করে তোমার এনার্জি লেভেলটা বাড়িয়ে ওই জায়গাটাতে নিয়ে যাবে। ঠিক আছে, এটাকে বয়লারের কাজ। তো বয়লারের কি ফাংশন বুঝতে পেরেছো? বয়লার থেকে এবার ওয়ার্কিং ফ্লুইড আসবে কোথায়, টারবাইনে। টারবাইনের ক্ষেত্রে কিন্তু টারবাইন এক্সপ্যানশন করবে অ্যাট এ কনস্ট্যান্ট তোমার এন্ট্রপি বা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হবে, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ আইসেন্ট্রপিক এক্সপ্যানশন ইন দ্য টারবাইন, যেখানে আমরা টারবাইন থেকে টারবাইন ওয়ার্ক আউটপুট ডব্লিউটি এটা পাবো, এবং এক্সপ্যানশনের ফলে এক্সজস্ট যে স্টিম সেটা টারবাইন থেকে বাইরে বেরিয়ে আসবে এবং অ্যাট স্টেট 2 তে পৌঁছাবে।
যেখানে সুপারহিটেড রিজিয়ন থেকে ও এক্সস্ট হয়ে এক্সিট পয়েন্টে কি থাকবে, এক্সিট পয়েন্টটা হবে একটা মিক্সচার রিজিয়ন, মানে কিছুটা লিকুইডও এখানে থাকবে এক্সপানশন হওয়ার ফলে, এবং মেজরিটি ভেপার থাকবে। তাহলে এটা নিয়ার টু স্যাচুরেটেড ভেপার কার্ভ, বা এক্স এর ভ্যালু নিয়ার টু ওয়ান, একের কাছাকাছিই থাকবে অ্যাট পয়েন্ট টু ড্রাইনেস ফ্র্যাকশন, মানে তখনও কিন্তু অতটা পরিমাণ লিকুইডে কনভার্ট হবে না। তো সাইকেলটাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে এটা প্রেসার কমলো, এক্সপানশন হওয়ার ফলে প্রেসার ডিক্রিজ হলো, টেম্পারেচার ডিক্রিজ হলো, এবং সুপারহিটেড যে স্টেট বা স্যাচুরেটেড ভেপার স্টেট, মানে কমপ্লিট ভেপার স্টেট থেকে একটা মিক্সচার রিজিয়নের মধ্যেও চলে এলো ওয়ার্কিং ফ্লুইড। এরপর মিক্সচার রিজিয়ন থেকে টু, তাহলে আমাকে যদি এই সাইকেলটা আবার কন্টিনিউ করতে হয় তাহলে ওয়ার্কিং ফ্লুইডকে বয়লারে পাঠাতে হবে, দেন অনলি এই সাইকেলটা আবার কন্টিনিউ হবে। তো যদি বয়লারে পাঠাতে হয় টু থেকে আবার বয়লারে এন্ট্রি পয়েন্ট ফোর, মাঝে পাম্প দিয়ে প্রেশারটা ইনক্রিজ করতে হবে, কিন্তু এখন আমরা রয়েছি এই টুতে। টু থেকে তাহলে এখানে যখন ছিলাম, এখান থেকে আমাকে পাম্প যদি ব্যবহার করতে হয় তাহলে এই পাম্পের এন্ট্রি 3 নাম্বার স্টেটে কিন্তু পুরোপুরি লিকুইডে আবার নিয়ে যেতে হবে, 100% লিকুইড, মানে স্যাচুরেটেড লিকুইড। সো কি করা হলো, এখানে একটা আরো হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হলো, যেটা হচ্ছে কিউ টু বা কিউ রিজেক্ট কিউআর, কিউ টু অর কিউআর। যে কি করলো, কিউ টু অ্যামাউন্টের হিট ওয়ার্কিং ফ্লুইড থেকে রিজেক্ট করবে, কন্ডেন্সার রিজেক্ট করে কন্ডেন্স করে ওই মিক্সচার যে ওয়ার্কিং ফ্লুইড ছিল সেটাকে কনভার্ট করলো 100% লিকুইড বা স্যাচুরেটেড লিকুইডে। যখনই এটা স্যাচুরেটেড লিকুইডে কনভার্ট হলো, দেন it becomes suitable for the pump to increase its pressure from lower pressure or condenser pressure to boiler pressure। যখনই এর মধ্যে সুইটেবিলিটি চলে আসলো, মানে লিকুইডে কনভার্ট হয়ে গেল, পাম্প বললো ঠিক আছে, পুরোপুরি যখন লিকুইড আছে তখন আমি এটা কি করব, প্রেশারটা বাড়াবো, বাড়িয়ে এগেন পাম্পিং করে লোয়ার প্রেশার পি টু থেকে হায়ার প্রেশার পি ওয়ানে পাম্প করে দেবো। দেন এগেন পাম্প করার ফলে হায়ার প্রেশারে গিয়ে ওটা 4 নম্বর পয়েন্টে চলে গেল। তো পাম্পকে চালানোর জন্য আমাদেরকে কি করতে হয়, বাইরে থেকে একটা এক্সট্রা ওয়ার্ক প্রোভাইড করতে হয়, যেটা হচ্ছে পাম্প ওয়ার্ক, ডাব্লিউপি। তোমরা বাড়িতেও নোটিস করবে যে কারো বাড়িতে পাম্প আছে জল তোলার জন্য, পাম্পকে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হয়, মানে বাইরে থেকে একটা পাম্প ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক প্রোভাইড করতে হয়, ইলেকট্রিসিটি এনার্জি। যে এনার্জিটা কি হয়, এনার্জিটার বদলে ও পাম্পিংটা করে, তার জন্য তোমার মিটারে একটা রিডিং আসে এবং তার জন্য একটা বিল পেমেন্ট করতে হয়। সো দ্যাট ইজ ওয়াই পাম্প ইজ অলসো নোন অ্যাজ এনার্জি কনজিউমিং ডিভাইস, পাওয়ার কনজিউমিং ডিভাইস। পাম্প, কম্প্রেসার এগুলো হচ্ছে এনার্জি কনজিউমিং ডিভাইস। এগুলোকে বাইরে থেকে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক এনার্জি প্রোভাইড করতে হয়, যার বিনিময়ে এ কি করে, প্রেশার কম্প্রেস করে প্রেশারটা ইনক্রিজ করে, বা পাম্পিং ওয়ার্কটা করে, বা কম্প্রেসারের ক্ষেত্রে কম্প্রেশন ওয়ার্কটা করে। ঠিক আছে, তো এই হচ্ছে তার মেন মোটা মোটা ফান্ডা, এই পুরো সাইকেলটা। বয়লারে হিট সাপ্লাই করে এনার্জি লেভেল বাড়ানো হয়, তোমার ওয়ার্কিং ফ্লুইডের মধ্যে বাইরে থেকে যে এনার্জি সাপ্লাই করা হয়, হিট সাপ্লাই করা হয় সেটা বয়লারে। বয়লারের পর টারবাইন আসছে, টারবাইনের ক্ষেত্রে কি করছে, টারবাইন এক্সপানশন করে, এক্সপানশন করার ফলে তোমার যে এনার্জি সেটা এখানে অ্যাজ এ ওয়ার্ক আউটপুট আমরা পাই, এবং হাই প্রেশার থেকে লো প্রেশারের স্টিমটা এক্সস্ট হয়। আচ্ছা, সবাই যারা ক্লাসে জয়েন করবে নিজের নাম দিয়ে জয়েন করবে, হ্যাঁ। এইমাত্র যে জয়েন করেছো
দা ট্রুথ নাম আছে, তোমার কি নাম বলবে? নিজস্ব নামে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? অন্য কোনো নাম থেকে বা অন্য কোনো জিমেল দিয়ে জয়েন করবে না। আজকের দিনটা আমি জয়েন করিয়ে দিলাম, কিন্তু নেক্সট ডে থেকে জয়েন করাবো না। কি নাম আছে বলবে? হ্যালো, ক্লিয়ার আসছে না। হ্যালো, শোনা যাচ্ছে? দেখো, তো এখানে মেইন জিনিসটা বুঝতে পেরেছো কি হলো? দেন টারবাইন, কোথায় বলছিলাম? টারবাইন ওয়ার্ক হয়ে গেল এক্সপানশন ফলে। এক্সপানশনটা হবে কি? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক বা আইসেন্ট্রপিক এক্সপানশন। দেন কন্ডেন্সারে কি করবে? কন্ডেন্স করবে, বাট অ্যাট এ কনস্ট্যান্ট প্রেসার, হিট রিজেকশন। পাম্প, পাম্প কিন্তু কি প্রসেসে করবে? এগেন পাম্প করবে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন দ্য পাম্প। ঠিক আছে? তো এই প্রসেসগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তো এই পুরো জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। তো যদি প্রসেসগুলো দেখো, 4 to 1, এটা কোথায় হচ্ছে? বয়লারে হচ্ছে। এখানে কি হয়? কনস্ট্যান্ট প্রেসার, কি আসছে খালি কেটে যাচ্ছে। ওকে, কেউ জয়েন করতে চাইলে জয়েন করো ঠিকভাবে। কনস্ট্যান্ট প্রেসার heat addition in the boiler, 4 to 1, 4 থেকে 1 constant pressure heat addition in the boiler. Then 1 to 2, কি বললাম? আইসেন্ট্রপিক, বা এটাকে কি বলা হয়? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক expansion in the turbine. Then 2 to 3, দেখে বলো। স্যার কনস্ট্যান্ট প্রেসার, হিট রিজেকশন। না, হিটও কনস্ট্যান্টই আছে। হিট কনস্ট্যান্ট কেন থাকবে? এটা কি হিট? সরি, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, হিট রিজেকশন, সরি, হিট রিজেকশন। টেম্পারেচার কনস্ট্যান্ট এটা হচ্ছে বিকজ এখানে এরকম ভাবে আছে বলে কন্ডিশন। কিছু কিছু ক্ষেত্রে যদি এই পয়েন্টটা যদি এখানে চলে আসে তাহলে হবে না। ঠিক আছে, আমি আইডিয়াল কেসে দেখাচ্ছি। তো এটাও কিন্তু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। ঠিক আছে, বিকজ এই ফেজটাতে এইটুকু এরিয়ার মধ্যে, মানে ইনসাইড দ্য ভেপার ডোম, ওখানে কি হয়? কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট টেম্পারেচার একই লাইন থাকে, বিকজ ওটা একটা ফেজ ট্রান্সফরমেশন হচ্ছে। তো এটা আমরা এগেন বলবো স্যার কনস্ট্যান্ট প্রেসার প্রেসার হিট রিজেকশন। হিট রিজেকশন। ডিভাইসের নাম লিখবো ইন দ্য কন্ডেন্সার। দেন লাস্ট প্রসেস 3 to 4, ডিভাইস হচ্ছে পাম্প। এক্ষেত্রে কি হবে?
Again, isentropic expansion, ना सर कंप्रेशन है. isentropic compression. In the pump. আমি এখানে আর লিখলাম না, আইসেন্ট্রপিক মানে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। একবার লিখলাম বলে নিচে আর লিখলাম না, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকে আইসেন্ট্রপিক প্রসেস বলা হয়। আইসেন্ট্রপিক মানে কি? কনস্ট্যান্ট এন্ট্রপি, যেটা তোমরা এখানে দেখতেও পাচ্ছ। দেখো, দেখতে পাচ্ছ কি? हाँ सर एस कांस्टेंट है. H3 equal to H4, H1 equals to H2. Yes. ঠিক আছে, ক্লিয়ার? তো এর ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস নেক্সট হেডিং করো। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। তো ফার্স্ট এক নাম্বার হচ্ছে বয়লার। বয়লার দিয়ে স্টার্ট করি। বয়লারের ক্ষেত্রে আমি জাস্ট একটা ডিভাইস এখানে দেখাচ্ছি। বয়লারের ক্ষেত্রে তোমার এরকম ছিল বয়লার, 4 পয়েন্ট ছিল, 0.1, এ তো ছিল বয়লার। তো বয়লার হচ্ছে যে ডিভাইস যেখানে হিট সাপ্লাই হচ্ছে, তো এনার্জির মধ্যে এখানে হিট আর ওয়ার্কের মধ্যে ওয়ার্ক তো নেই, অনলি হিট নিয়ে আমরা ডিল করছি। যার এন্ট্রি পয়েন্টের যদি এনথালপি দেখি H4, এক্সিট পয়েন্টে H1। আচ্ছা, এনথালপি, টোটাল এনথালপি বা যে কোনো প্রপার্টির টোটাল ভ্যালু আর স্মল ক্যাপিটালে লেখা হয় আর স্মলে লিখলে সেটা স্পেসিফিক ভ্যালু হয়, এটুকু জানো তো? মানে हाँ सर. ক্যাপিটাল এইচ টোটাল এনথালপি, স্মল এইচ যদি स्पेसिफिक एंथैल्पी. এনথালপি হয়, তো স্মল এইচ মানে কি? ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এম। মানে এটা যদি एम डॉट এর ইউনিট হবে কিলো জুল পার কেজি। केजी केल्विन. কেজি কেলভিন কেন আসবে? ওটা এন্ট্রপির ইউনিট। अच्छा हाँ सॉरी सर. सर एम डॉट হবে না, h by m dot. এইচ বাই এম নট হতে পারে, সেটা আমরা যদি পাওয়ারে দেখতে যাই তখন ইউনিট চলে আসবে কিলো ওয়াটে। मास पर सेकंड है. সেটাও হতে পারে যদি আমি মাস ফ্লো রেট ক্যালকুলেট করতে হয়, ওটা আমি পরে দেখাচ্ছি। যদি তোমরা মাস ফ্লো রেট দিয়ে করতে চাও, এটা এম ডট নিয়ে মাস ফ্লো রেট, সেক্ষেত্রে দেখবে এইচ এর ইউনিট হবে কিলো জুল, নিচে কিন্তু হবে মাস কেজি পার সেকেন্ড মানে কিলো জুল। তো এটা কি হয়ে যাবে? কিলো জুল সেকেন্ড পার আচ্ছা, কেজি. এইখানে তো তোমাদের এইভাবে করলে হবে না, দাঁড়াও আমি তোমার পরে পরে এটা বোঝাচ্ছি। এখন এখানে মাস ফ্লো রেট করবে না, এখন এটা মাসই থাকবে। মাস ফ্লো রেট দিয়ে অ্যাকচুয়ালি যদি আমি এটা যদি এনথালপি ইন টার্মস অফ এনার্জি থাকে তাহলে আমি কিলো জুল ইউনিটে লিখবো। যদি পাওয়ারতে চলে যায়, পাওয়ারের টার্মে চলে যায়, তখন কিন্তু ওটা কিলোওয়াট লিখবো, মানে পার সেকেন্ডে কত এনার্জি।
ঠিক আছে? তো আমি জিনিসটা পরে তোমাদের ডিটেলসে এটা এখান থেকেই আলোচনা করবো, তখন বলছি। তো এইটা ফার্স্ট যেটা মাথায় রাখো, যদি এনার্জির টার্মে থাকে তখন কিলো জুল হবে, যদি পাওয়ারের টার্মে থাকে তখন কিলো ওয়াট হবে। কি চাইছে বা কোশ্চেনে কি দেওয়া আছে, কি ইউনিটে অ্যান্সার চাইছে তার উপর ডিপেন্ড করছে। তো যদি আমাদের স্মল এইচ স্পেসিফিক এনথালপি, যেটা নিয়ে আমরা স্পেসিফিক এন্ট্রপি, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, স্পেসিফিক তোমার ভলিউম, সব স্পেসিফিক যে টার্মগুলো নিয়ে ইউজ করবো সেগুলো হচ্ছে পার ইউনিট মাস, মানে এনার্জি পার ইউনিট মাস। স্পেসিফিক এনথ্যালপি মানে এনথ্যালপি পার ইউনিট মাস। টোটাল এনথ্যালপি কিলো জুলে হতে পারে, টোটাল এনথ্যালপি কিলো ওয়াটেও হতে পারে। যদি টোটাল এনথ্যালপিটা কিলো জুল হবে না কিলো ওয়াট হবে তার উপর ডিপেন্ড করছে। যদি কিলো ওয়াট হয় তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন কিলো ওয়াট পার কেজি। এটা মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে মাস ফ্লো রেট তখন ব্যবহার হবে। এক্ষেত্রে কি হয়ে যাবে, তখন আমরা মাস ফ্লো রেট ব্যবহার করব। এখানে কিলো ওয়াটের জায়গায় কিলো জুল পার সেকেন্ড, নিচে মাস ফ্লো রেট কেজি পার সেকেন্ড। তো আর ওই জন্য তখন স্পেসিফিক এনথালপি, কিন্তু স্পেসিফিক এনথালপি যখনই নেব তার ইউনিট কিন্তু এটাই থাকবে, কিলো জুল পার কেজি। স্যার স্টিম টেবিলে তো কিলো জুল পার কেজি ইউনিটেই তো দেওয়া থাকে না, স্টিম টেবিল যে কিলো জুল পার সেন্সেবল এয়ার প্যাকেট। ওটাই এসআই ইউনিট। তো ইউনিটই থাকবে। তোমার কোশ্চেনে অনেক সময় ঘুরিয়ে দেয়, তো আমরা এটাকে ওই জন্য এইভাবে লিখবো না। এইভাবে না লিখে টোটাল এনার্জি ইকুয়ালস টু মাস ফ্লো রেট অফ স্টিম ইনটু স্মল এইচ লিখবো। এক্ষেত্রে কি হয়, ইউনিটটা, এর ইউনিট সবসময় থাকে কিলো জুল পার কেজি, মাস ফ্লো রেটের ইউনিট হবে কেজি পার সেকেন্ড। ওই জন্য টোটাল ইউনিট হয়ে যায় কিলো জুল পার সেকেন্ড, তার মানে কিলোওয়াট। টোটাল এনথালপি কিলোওয়াট, টোটাল এনথালপি কিলো জুলেও হতে পারে, সেক্ষেত্রে এটা মাস ফ্লো রেট হবে না, অনলি মাস ফ্লো হবে, মানে কেজি। তো এটা কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক সময় মাস ফ্লো রেট দেয় না, শুধু বলে দেবে মাস অফ দ্য স্টিম এত কেজি। তখন তোমায় কি করতে হবে, কিলো জুলেই অ্যান্সার করতে হবে। তোমাদের তখন কিলো জুলে অ্যান্সার করতে হবে, মাস ফ্লো রেট বলে দিলে কিলো ওয়াটে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে? তো আমি বয়লারের ক্ষেত্রে যেটা বলছিলাম, আচ্ছা এটা আমি করছি না, মুছছি না, নেক্সট পেজেই করছি। বয়লারের ক্ষেত্রে যেটা বলছিলাম, 4 to 1 H4 to H1, তাহলে বয়লারকে আমাকে আবার ড্র করতে হবে। বয়লারের ক্ষেত্রে শুধু একটা দেখিয়ে দিচ্ছি। বয়লারের ক্ষেত্রে এটা 4 নাম্বার পয়েন্ট ছিল, 1 নাম্বার পয়েন্ট ছিল, যার এখানে ছিল H4 H1, আর বয়লারের মধ্যে সাপ্লাই হচ্ছিল Q1। তাহলে এর এনার্জি ব্যালেন্স যদি করি কি পাবো, বিভিন্ন রকম ভাবে এটা আমরা দেখতে পারি। বয়লারের মধ্যে তাহলে ইনিশিয়ালি ছিল H4, এন্ট্রি ঢুকেছে পজিটিভ Q1 ইকুয়ালস টু H1, সো Q1 ইকুয়ালস টু H1 মাইনাস H, এটা একটা করতে পারি 1 নাম্বার। এইভাবে ভাবতে পারি, এটা একটা এনার্জি ব্যালেন্স, ম্যাথামেটিক্যালি যেটা কারেক্ট ব্যালেন্স, এইভাবেই করবো। দ্বিতীয়ত আমরা মাইন্ডে ক্যালকুলেট করবো এটা সবসময়তেই। Q1 হচ্ছে এরকম ভাবেই লিখবো, Q1 ইকুয়ালস টু, আচ্ছা ক্যাপিটাল স্মল এটা ডিপেন্ড করছে, আমি ক্যাপিটালে লিখছি এখন। Q1 ইকুয়ালস টু, বাদিকে যা স্টেট ছিল, যদি তুমি ডায়াগ্রামে দেখো 4 থেকে 1-এ যাচ্ছে। Q1টা আমরা কি হয়, এনার্জি সাপ্লাইড মানে পজিটিভ, মাথাটা খাটাবো আমরা কি এটা পজিটিভ 1 নাম্বার, মানে ডাইরেকশন কি পজিটিভ, ডিরেক্ট ফার্স্ট তাহলে পজিটিভ দিয়েই লিখবো। 4 থেকে 1, তাহলে পজিটিভ হতে গেলে আগে বড় পরে ছোট আসবে।
এক বড় এখানে, তাহলে H1 মাইনাস H4। কিছু কিছু এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স যখন নিউমেরিক্যাল করব বা ম্যাথমেটিক্স করব, মুখে মুখেই যেন ক্যালকুলেট করতে পারি, ব্যালেন্স যেন করতে না হয় সব সময়, তবেই তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো এ হয়ে যাচ্ছে কিউ। আর টোটাল যদি আমরা করি, যে টোটাল হিট, যেটা ওখানে লাস্টে দেখালাম, টোটাল হিট সাপ্লাইড, এটা ইকুয়ালস টু কি, আমি মাস ফ্লো রেট দিয়েই আমি লিখছি ইন্টু Q1। সো মাস ফ্লো রেট অফ স্টিম ইন্টু Q1 মানে H1 মাইনাস H4। তো এই ইউনিটটা ছিল কিলো জুল পার কেজি, এখানে হয়ে গেল কিলো ওয়াট, কিলো জুল পার কেজি ইন্টু কেজি পার সেকেন্ড। কিভাবে আসলো, এটা ছিল কিলো জুল পার কেজি Q1 এর ইউনিট, আর মাস ফ্লো রেটের ইউনিট কত, কেজি পার সেকেন্ড। কি কি কেটে গেল, কেজি কেজি কেটে গেল, কিলো জুল পার সেকেন্ড মানে কত, কিলো ওয়াট। লিখে নাও, জিনিসটা দেখো বুঝতে পারলে কিনা। হয়েছে? বুঝতে পেরেছো? স্যার ক্লাসে একজনই আছে। ঠিক আছে, তো এই হয়ে গেল ফার্স্ট বয়লারের ক্যালকুলেশন। দেন সেকেন্ড ডিভাইস ছিল কি আমাদের, টারবাইন। টারবাইনের ক্ষেত্রে কি ছিল, 1 to 2। টারবাইন ছিল WT, পজিটিভ ওয়ার্ক প্রডিউস করছিল 1 থেকে 2, তাহলে H1 মাইনাস H2 কিলো জুল পার কেজি। ঠিক আছে, এখানেও ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল পাওয়ার,
তো টোটাল পাওয়ার কত হবে? সেম, মাস ফ্লো রেট অফ স্টিম ইন্টু ডব্লিউটি, মানে মাস ফ্লো রেট অফ স্টিম ইন্টু H1 minus H2 again in kilowatt. Similarly, 3 number device, condenser. কন্ডেন্সারের ক্ষেত্রে যদি দেখি আমাদের কি ছিল, 2 থেকে 3 Q2 রিজেক্ট করছিল, মানে 2 এ যা ছিল তার থেকে 3 এও কিন্তু রিজেক্ট করার ফলে কি আরো কমলো এনার্জি। Yes, sir. সো Q2 ইকুয়ালস টু H2 মাইনাস H3। আমরা এখানে পজিটিভ টার্মটাই লিখবো, কিন্তু কন্ডেন্স Q2 আমাকে মাথায় রাখতে হবে কি, এটা একটা কিন্তু হিট রিজেকশন, মানে নেগেটিভ হিট। এটা শুধুমাত্র তার কোন ভ্যালুটা, H2 minus H3 is the magnitude value, positive value, but total Q2 টার্ম হচ্ছে একটা কি নেগেটিভ টার্ম, নেগেটিভ হিট বা নেগেটিভ এনার্জি, কিলোজুল পার কেজি। আর যদি টোটাল হিট রিজেক্টেড, again this is mass flow rate of steam into QR. চার নাম্বার হচ্ছে পাম্প। তো পাম্পের যদি আমরা বেসিক সেম ফর্মুলা ইউজ করি WP, পাম্পের ক্ষেত্রে কি ছিল, পাম্প বাইরে থেকে এনার্জি প্রডিউস করা হচ্ছে, তাহলে H3 is less than H4, H4টা এখানে বড়, তো WP will be again H4 minus H3, mathematically positive term, but ওটা ম্যাগনিটিউড ভ্যালুটা কিন্তু এটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি ইন টার্মস অফ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। তো পাম্প ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আমরা লিখবো H4 minus H3 কিলোজুল পার কেজি। আর পাম্পের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা ইউজ করা যায়, যেহেতু পাম্প একটা ওপেন ডিভাইস, ওপেন সিস্টেম, তো এর ওয়ার্ক কি পাওয়া যায়, আমরা দেখেছিলাম ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে হতো PdV, আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে VdP। তো এখানে পাম্পের স্পেসিফিক ভলিউম এন্ট্রি পয়েন্টে কত, 3, তাহলে V3, এন্ট্রি পয়েন্ট হচ্ছে 3, V3 ইন্টু প্রেশার ডিফারেন্স P1 মাইনাস P2। সো দিস ইজ ইকুয়ালস টু H4 মাইনাস H3। এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তো যেখানে এই V3, হোয়াট ইজ V3, স্পেসিফিক ভলিউম, তাহলে এটা স্পেসিফিক ভলিউম VF অ্যাট প্রেশার P2। ডায়াগ্রাম থেকে দেখলে বুঝতে পারবে এই পয়েন্টটাকে কি ডিনোট করে, F দিয়ে ডিনোট করা হয় ইন স্টিম টেবিল, সেটা কোন প্রেশারের পয়েন্ট, P2 প্রেশারের পয়েন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বেসিক র্যানকাইন সাইকেল, তার আন্ডারস্ট্যান্ডিং। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি। এফিসিয়েন্সি মানে কি, ডেফিনেশন? That is the ratio of output energy by input energy. আউটপুট বাই হিট সাপ্লাইড
ইনপুট এনার্জি এখানে কি হিট সাপ্লাই করছি বয়লারে যেটা Q1, আর ডাব্লিউ নেট হচ্ছে নেট ওয়ার্ক আউটপুট, মানে ডাব্লিউ টারবাইন পাচ্ছি তার থেকে পাম্প ওয়ার্ক বাদ দিতে হবে ডিভাইডেড বাই Q1। Q1 তো এই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা। ঠিক আছে, তো এই অবধি কোনো জায়গায় যদি ডাউট থাকে বলো, কোনো জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন্স থাকে বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে ক্লাস এই অবধি রইলো। নেক্সট ক্লাসে আমরা এতে এই চ্যাপ্টারের উপর নিউমেরিক্যাল সলভ করবো বেসিক অ্যানকেন সাইকেলের উপর, দেন এর কিছু মডিফিকেশন পার্ট আছে, রিহিট রিজেনারেটিভ, এই পার্টগুলো দেখবো। হ্যাঁ, ওকে, চল, ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে।